একজন নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে দেশের সামগ্রিক নিরাপত্তা কাঠামো এলোমেলো হয়ে যায়। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশের অভ্যন্তরীণ ও বাইরের দিক থেকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সক্ষমতা ও সমন্বয়ের পথ নিয়ে। গণমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ কার্যত পুলিশশূন্য হয়ে পড়ে। সব থানা ও ফাঁড়ি ছেড়ে পুলিশ সদস্যরা পালিয়ে যান। সে পরিস্থিতি উন্নতি ঘটেছে, কিন্তু পুলিশ আগের জায়গায় ফিরতে পারেনি। লোকবল ও মনোবল দুই দিক থেকে দুর্বল অবস্থায় রয়েছে পুলিশ বাহিনী। দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এ পরিস্থিতি কতটা উদ্বেগজনক বলে মনে করেন? এ সময় আনম মনিরুজ্জামান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ পুলিশবিহীন একটি আইনশৃঙ্খলতার শূন্যতার ভেতরে প্রবেশ করে। এমন পরিস্থিতি যে কোনো সমাজ ও দেশের নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের কারণ। তবে এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো দেশে বিপ্লব উত্তর পরিস্থিতি সব কিছুটা অস্থিতিশীল পর্যায়ের মধ্য দিয়ে যায়। সেদিক থেকে বিবেচনা করতে বলতে হয় যে বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য যে কোনো দেশের তুলনায় ভালো ছিল। বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যান, তখন থেকে শুধু পুলিশই নয়, তাদের দায়িত্ব থেকে বিরত ছিল প্রথম ৩ দিন দেশের কোনো সরকারও ছিল না। এই পরিস্থিতিতে অন্যান্য বাহিনীকে নামিয়ে দেশকে শান্ত ও স্বাভাবিক রাখা সম্ভব হয়। অভ্যুত্থানের ১ মাস পরে সেই পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও আইনশৃঙ্খলার দিক থেকে আমরা এখানে বড় একটা ঝুঁকির মধ্যে আছি। যত দ্রুত সম্ভব এটাকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। গণমাধ্যমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়, পুলিশ যে মাত্রার দলীয়করণ হয়েছিল এবং ছাত্র জনতার আন্দোলন দমনে তারা যে নৃশংসতা দেখিয়েছে, মারণাস্ত্র ব্যবহার করেছে, তাতে বাহিনী হিসেবে তারা জনগণের আস্থা অনেকটাই হারিয়েছে। এই বাহিনী পুনর্গঠনের পথ কি? পুলিশের অনেক সদস্য কাজে যোগ দেননি। এই শূন্যতাই বা দ্রুত পূরণের পদক্ষেপ কি? এ সময় আনম মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশ পুলিশকে শুধু দলীয়করণ করেনি, বরং পুলিশকে তাদের দলের বাহিনীতে রূপান্তরিত করেছিল। শেখ হাসিনা তার দলকে যে কোনো উপায়ে রাখার জন্য পুলিশকে সর্বাত্মকভাবে অপব্যবহার করার জন্য তৈরি করেছিল, যার ফলে আমরা দেখতে পাই যে আন্দোলনের শেষ পর্যায়ে তারা সর্বাত্মকভাবে ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ করে। সেখানে শুধু মারণাস্ত্রই ব্যবহার করা হয়নি, বরং অন্যান্য সব ধরনের হাতিয়ার যেমন স্নাইপার, রাইফেল, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা সহ অনেক নৃশংস পন্থা তারা অবলম্বন করে। এ বাহিনী এমন একটা পর্যায়ে চলে যায় যে জনগণের কাছ থেকে শুধু ঘৃণা নয়, বরং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। তিনি আরও জানান, আমরা জানি পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, তাই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হবে। এজন্য বাহিনীকে ঢেলে সাজাতে হবে। প্রথমেই পুলিশের বর্তমান অবস্থার উপর একটি সমীক্ষা করার প্রয়োজন। এর উপর ভিত্তি করেই পুলিশ সংস্কারের দিকে যেতে হবে। শুরুতেই পুলিশের আইন পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। এছাড়া পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। পুলিশ বাহিনীকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে করে তাদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটে। সর্বোপরি পুলিশের অভ্যন্তরীণ পরিচালনার ক্ষেত্রে সব পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের অনেকে কাজে যোগ না দেওয়ায় অনেকের ক্ষেত্রে পুলিশের জনবলে ঘাটতি দেখা দিয়েছে। এ শূন্যতা যত দ্রুত শীঘ্রই সম্ভব পূরণ করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনী অবসরে যাওয়া সৈনিকদের যারা রিজার্ভিস্ট হিসেবে থাকেন তাদের মধ্য থেকে সক্ষম ব্যক্তিদের নিয়োগ করে পুলিশের জনবলের ঘাটতি পূরণ করা যেতে পারে। দ্বিতীয়ত, তাকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেন, আমরা দেখছি এরই মধ্যে অনেক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বের হয়েছেন, থানাসহ বিভিন্ন স্থান থেকে লুট করা হচ্ছে। এসব ঘটনা দেশের আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কি ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন? এ সময় মনিরুজ্জামান বলেন, আন্দোলনের সময় দেশের কয়েকটি কারাগার ভেঙে বেশ কিছু কয়েদি পালিয়ে যান। তাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকা দ্বন্দ্বিতরাও ছিলেন। তিনি বলেন, পত্রিকার খবরে দেখেছি গত কয়েকদিনে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বেরিয়ে এসেছেন। এটা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় একটি ঝুঁকি। তারা জেল থেকে বেরিয়ে গিয়ে নানা ধরনের সমাজবিরোধী ও আইন বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকবে। বিভিন্ন থানা এবং কারাগার থেকে বেশ কিছু সংখ্যক অস্ত্র, গোলাবারুদ চুরি ও লুট করা হয়। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় এখন পর্যন্ত হারিয়ে যাওয়া ১,৮৮৫টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এর সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা যায়নি। এর সবকিছুর বাইরে আমরা পত্রিকার খবরে জানতে পারি স্পেশাল সিকিউরিটি ফোর্স ও গোলাবারুদ অন্যান্য যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করে তার একটা অংশ লুট করা হয়। এ ধরনের অস্ত্র সরঞ্জাম এই বিশেষ বাহিনী ছাড়া আর কেউ ব্যবহার করতে জানে না। এটি অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকিটাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবে। সার্বিকভাবে আমরা একটা বড় নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছি।
যত শীঘ্রই সম্ভব খোয়া যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অভ্যন্তরীণ বা বাইরের দিক থেকে নিরাপত্তা যাই হোক না কেন, সব ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম ও তাদের তথ্য গুরুত্বপূর্ণ। বিগত সরকারি আমলের সংস্থাগুলোকে দলীয় কাজে ব্যবহার করা হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সামগ্রিক গোয়েন্দা কার্যক্রম ও সংস্থাগুলো কতটা কার্যকর হয়েছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, এই পরিস্থিতিকে কিভাবে আপনি দেখছেন? এ প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, যে কোনো দেশের নিরাপত্তার জন্য অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের কার্যক্রমের জন্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিরাট ভূমিকা থাকে। তাদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পরেই সরকার যে কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতি আগাম সংবাদ পায় এবং সেগুলো প্রতিহতের জন্য ব্যবস্থা নিতে পারে। বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি হচ্ছে এনএসআই। এই সংস্থাগুলো অনেকেই সরকার পতনের পর আর কর্মস্থলে আসেননি, ফলে এই সংস্থার কর্মক্ষমতা আগের চেয়ে অনেক গুণ নষ্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে, যেমন ডিজিএফআই, এসবির ক্ষেত্রেও আগের সরকারের আমলে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে কাজ করার ব্যাপারে বড় একটি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। তাদের কার্যক্রমের মধ্যে এক ধরনের স্থবিরতা দেখা যায়। এই পরিস্থিতিতে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থাগুলো যাতে দ্রুত তাদের কার্যক্রমে পুরোপুরি শুরু করতে পারে সে পদক্ষেপ নিতে হবে। এখানে কোনো ধরনের ঘাটতি রাখা একেবারেই সমীচীন হবে না বলে উল্লেখ করেন তিনি। গণমাধ্যম থেকে তাকে আরও প্রশ্ন করা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়, বিতর্কিত একতরফা নির্বাচনের মাধ্যমে বিগত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা ছিল অনেকটাই প্রকাশ্য। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনকে ভারত ভালোভাবে নেয়নি বলে মনে করা হয়। এ বিষয়ে আপনার মন্তব্য কী? এ প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ নিয়ে ভারত গত 16 বছরে যে নীতি অবলম্বন করে আসছিল তাতে একটা বড় ধাক্কা খেয়েছে। এক কথায় বলা যায়, ভারত বাংলাদেশের নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়, যেটা কোনোভাবেই যুক্তিগত নয়। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়িয়ে পড়ে। ভারতের রাজনীতিবিদদের কেউ কেউ নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে যাচ্ছেন। আমরা প্রতিবেশী রাষ্ট্র এবং আমরা সবসময় চাইব যে প্রতিবেশী হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব, যে কারণে আমরা আশা করতে পারি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন করা হবে। বাংলাদেশের অপরিবর্তিত পরিস্থিতিতে ভারতের নীতিমালা যাতে বাংলাদেশের জনগণের সঙ্গে থাকে এবং দুই দেশের সম্পর্কের কাঠামো যাতে পুনর্গঠন হয় সেদিকে আমরা প্রতীক্ষা করব।